আগে থেকে কইতেছিলাম যে বিএনপি ভারতীয় স্বার্থের কাছে আত্মসমর্পণ করেছে। আজ আমি সেই আত্মসমর্পণ করার টাইমলাইন আর ঘটনাগুলা প্রমাণ সহ দেখাবো। আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন আমার কথাগুলো সত্য কিনা। এই আলাপ শুরু করতে হলে আমাদের প্রথমে ফিরে যেতে হবে 2025 সালের অক্টোবর মাসে। তখনও নির্বাচনের 4 মাস বাকি। তারেক রহমান মিডিয়া সাক্ষাৎকার দিতেছেন 17 বছরের মধ্যে প্রথমবার বিবিসি বাংলার সাথে। সেই সাক্ষাৎকারে তারেক রহমান 3টা কথা কইছিলেন। প্রথম কথা, বাংলাদেশ সবার আগে, আমি আমার দেশের মানুষের স্বার্থ সবার উপরে রাখবো। ইংরেজিত কইছিলেন বাংলাদেশ কামস ফার্স্ট। ইংরেজিত যেহেতু কইছে ঠিকই কইছে। দ্বিতীয় কথা, উনি কইছিলেন অবশ্যই আমি আমার পানির ন্যায্য হিস্সা চাই, অবশ্যই আমি আর একটা ফেলানিকে কাটা তারে ঝুলতে দেখতে চাই না। এই কথাটা শুনে আমার গায়ে কাটা দিছিল। ফেলানির নাম, যে ফেলানি হয়ে গেছে বাংলাদেশে ভারতের সীমান্ত অত্যাচারের প্রতীক, সেই ফেলানির নাম তারেক রহমান উচ্চারণ করলেন, বললেন আর না। তৃতীয় কথা, ভারত যদি একজন স্বৈর শাসককে আশ্রয় দিতে চায় এবং বাংলাদেশের মানুষের কাছে অপ্রিয় হইতে চায়, সেটা তাদের পছন্দ। বাংলাদেশের মানুষ দূরত্ব রাখার সিদ্ধান্ত নিছে, আমাকে আমার জনগণের পাশে দাঁড়াইতে হবে। বাংলাদেশের মানুষ দূরত্ব রাখার সিদ্ধান্ত নিছে, এটা সে বলছে। আমরা পরে দেখব সে দূরত্বটা কেমন রক্ষা হইতেছে, সে কিভাবে জনগণের পাশে দাঁড়াইছে তারেক রহমান। এই কথাগুলো শুধু তারেক রহমান বলেনি, বিএনপি পুরা লিডারশিপ র্যাঙ্ক অ্যান্ড ফাইল একই সুরে কথা বলছে। এটাই ছিল তাদের ন্যারেটিভ। আমি আপনাদের দলিল দেখাই। 2024 জানুয়ারি মাস যশোরের বেনাপোল সীমান্তে বিএসএফ এর গুলিতে মারা গেলেন বাংলাদেশের বিজেপি সদস্য মোহাম্মদ রাইসুদ্দিন। 6 দিন পরে লালমনিরহাটে পাটগ্রামে আবার গুলি, আবার মৃত্যু। এইবার নিহত হইলেন রফিউল ইসলাম তুকলু। তো রিজভী ভাই কেসি গেটের ভিতরে বসে স্লোগান দেওয়া সবাই মাঝে মাঝে প্রেস কনফারেন্সও করতেন। উনি কইলেন বিএসএফ বাংলাদেশিদের পাখি শিকার করার মতো গুলি করে মারে, আন্তর্জাতিক আইনে এটা গুরুতর অপরাধ। ঠিক একই সময় বিএনপি স্ট্যান্ডিং কমিটি বিবৃতি দিল, এই যে এটা এখনো পাবেন ওয়েবসাইটে, ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে, তাই না? বাংলায় হয় দিল্লির সাথে শেখ হাসিনার আজ্ঞাবহ স্থায়ী রাজনৈতিক বোঝাপড়ার ফলাফল বিএসএফ এর গুলিতে বাংলাদেশের সীমান্ত হত্যার বিষয়ে নীরব থাকা। বিএসএফ বাংলাদেশের সীমান্তকে রক্তের খেলায় পরিণত করছে। এটা বাংলাদেশের জনগণকে হাঁটু গেড়ে রাখার আধিপত্যের বার্তা। ঠিক 2 মাস পরে 2024 সালের মার্চ মাসে নওগাঁর পোরশা সীমান্তে বিএসএফ এর গুলিতে মারা গেলেন আলামিন। একই রাতে লালমনিরহাটের আদিতমারি সীমান্তে গুলি খেয়ে আহত হয় লিটন মিয়া, তাকে বিএসএফ তুলে নিয়ে গেল। পরে ভারতীয় হাসপাতালে তার মৃত্যু হইল। মির্জা ফখরুল বিবৃতি দিল, দামি সরকার আর মন্ত্রীরা চুপ করে আছে। একজন বাংলাদেশিকে গুলি করে মারার পর আর একজনকে তুলে নিয়ে যাওয়ার পরেও তারা একটা কথাও বলেনি। প্রতিবাদের কথা তো দূরে থাক, এই দামি সরকারের আজ্ঞাবহ পররাষ্ট্রনীতির কারণে বাংলাদেশের নাগরিকদের জীবন অনিরাপদ। ক্ষমতা টিকায় রাখতে তারা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব দুর্বল করতেও দ্বিধা করে না। এটা মনে রাখবেন, সীমান্ত হত্যায় হাসিনা প্রতিবাদ করেনি জন্যে সে বলতেছে ক্ষমতা টিকায় রাখতে তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দুর্বল করতে দ্বিধা করে না। আমরা দেখব বিএনপি ক্ষমতায় আসার পরে কি করছে। দামি সরকার, আজ্ঞাবহ পররাষ্ট্রনীতি, খুব বড় বড় কথা, সার্বভৌমত্ব বিসর্জন। 6 এপ্রিল 2026 পাটগ্রাম ধবলসুতি সীমান্ত বিএসএফ এর গুলিতে আহত হয়েছে মিজান হোসেন, 18 বছর বয়স। পরদিন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দিল্লি রওনা হইল। 8 এপ্রিল 2026 একই পাটগ্রাম ধাবলগুড়ি সীমান্ত বিএসএফ এর গুলিতে নিহত হইল আলী হোসেন, 49 বছর বয়স, কৃষক, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। বিএসএফ মৃতদেহ নিয়ে গেল। একই উপজেলায় আবার সীমান্ত হত্যা। 2024 কইছে, আবার দেখেন কি কইছে, সরকার আর তার মন্ত্রীরা চুপ। একজন বাংলাদেশিকে গুলি করে মারার পরও একটা কথা বলেনি, এই সরকারের আজ্ঞাবহ পররাষ্ট্রনীতির কারণে বাংলাদেশিদের জীবন অনিরাপদ। একই বাস্তবতা 2026, একই বিএসএফ, একই মৃত্যু, একই নীরবতা। শুধু ফখরুলের পথ বদলাইছে। তাহলে দামি সরকার কে রে বালচুন? কি এখন মুখটা বন্ধ কেন? বলেন তো কি বলছিলেন সীমান্ত হত্যা নিয়ে? বাড়ি কোথায় গোপালী? আপনার মুখটা এখন বন্ধ কেন? বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে? মুখটা বন্ধ কেন এখন? দেশ কোথায় গোপালী? হ্যাঁ, দেখিছেন খালেদা জিয়াও একই কথা বলে। শুধু তাই না, হাসিনা পড়ার পরে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বিএনপি কি বোম্বাস্টিক কথা কইছিল সেটা দেখি। নির্বাচনের ঠিক 2 মাস আগে ফখরুল ইসলাম বিবৃতিতে বলল, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির রিপোর্ট অনুযায়ী বিএসএফ এর গুলিতে 69টা আক্রমণে 24 জন বাংলাদেশি নিহত হয়েছে, 38 জন আহত হয়েছে, 60 জন আটক হয়েছে। বিএসএফ জোর করে 3399 জনকে বাংলাদেশে পুশিন করেছে। আর ভারতীয় উপকূল রক্ষী বাহিনী বঙ্গোপসাগরের কাছে 108 জন বাংলাদেশি জেলেকে আটক করছে। 3399 জনকে পুশিন করেছে। বিএনপি কইছিল 3399 জন মানে একটা ছোটখাটো গ্রামের পুরো জনসংখ্যা।
জোর করে ঠেলে দিছে বাংলাদেশে। এই হলো বিএনপির অভিযোগ ভারতের বিরুদ্ধে নির্বাচনের আগে। তখন তাদেরকে দেখাইতে হবে আমরা ভারতের বিরুদ্ধে স্ট্রং ম্যান, আমরা বিপ্লব করব ভারতের বিরুদ্ধে। এরপরে হলো 6 ফেব্রুয়ারি 2026, ভোটের 6 দিন আগে বিএনপি তাদের 51 দফা ইশতেহার প্রকাশ করলো। ইশতেহারের মূল স্লোগান হইতেছে সবার আগে বাংলাদেশ। এই স্লোগানটা এবি পার্টির কাছ থেকে চুরি করেছে। এবি পার্টি দেখেন তাদের সকল রাজনৈতিক কর্মসূচিতে এই স্লোগান বারবার ব্যবহার করছে। বিএনপির সামনে এই স্লোগান মেরে দিচ্ছে। এটা স্লোগানের লোভ সামাল দিতে পারে না, জনগণের সম্পদ, রাষ্ট্রের বিপুল সম্পদের লোভ কেমনে সামলাইবে? আর একটা রাজনৈতিক স্লোগান তৈরি করতে পারে না, এতটাই দেউলিয়া ওরা। কয়েক ছবি দেখান, এরিতেছে তারিখগুলো দেখায়েন, হ্যাঁ দেখেছেন কার স্লোগান কে মারিছে, ধুলায় অন্ধকার। আর একটা স্লোগান ছিল ফ্রেন্ডস ইয়েস মাস্টার্স নো, বন্ধু চাই প্রভু না। ইস্তারে কি ছিল? সীমান্তে গুলিবর্ষণ বন্ধ করতে কঠোরতম অবস্থান, হাসিনা আমলের সব বিদ্যুৎ জ্বালানি চুক্তির পূর্ণ পর্যালোচনা, তিস্তার পানি, ফারাক্কা চুক্তি, এই সমস্ত বালসাল মেলা কিছু বলছিল। 2024 সালের জানুয়ারি থেকে 2026 সালে ফেব্রুয়ারি পুরো 2 বছর ধরে বিএনপির একটাই কণ্ঠস্বর, একটাই প্রতিশ্রুতি, একটাই অবস্থান। আমার সাথে তারেক রহমান নিজে বিএনপি ভারতীয় পণ্য বয়কট মুভমেন্ট করতেছে, আমরা একসাথে প্ল্যানিং করতেছি, এক্সিকিউট করতেছি। আর এই খলিলুর রহমান আমার সেই ভারতীয় পণ্য বয়কট মুভমেন্টের ন্যারেটিভ তৈরি করতে হেল্প করতেছেন। এই ছিল চুক্তি জনগণের সাথে ভোটের আগে। এখন প্রশ্ন, ক্ষমতা এসে এই চুক্তি কি ছুঁড়ে ফেলছে বিএনপি? আসেন এক এক করে দেখি। প্রথমে আদানি। 2025 সালের জানুয়ারি মাসে ফখরুল সাহেব বলছিলেন ক্ষমতা আসলে আমরা গত 15 বছরের সব বিদ্যুৎ জ্বালানি চুক্তি পর্যালোচনা করব। ওই দিন ফখরুলের পাশে বসেছিল ইকবাল হাসান মাহমুদ টুকু, একটা রিপোর্ট উপস্থাপন করছিলেন উনি। সেই রিপোর্টের নাম ছিল বিদ্যুৎ জ্বালানি খাতের দুর্নীতি। টুকু সাহেব সেদিন স্পষ্ট করে বলছিলেন এই চুক্তিগুলো ক্লোজ টেন্ডার করা হয়েছে, আইনি প্রক্রিয়াকে পাশ কাটায় ক্ষমতাসীন দলের পছন্দের ব্যক্তিদের সুবিধা দেওয়ার জন্য। ক্লোজ টেন্ডার মানে অবৈধ প্রক্রিয়া, ক্ষমতা আসলে পর্যালোচনা করা হবে, বাতিল করা হবে, এটাই ছিল প্রতিশ্রুতি। নিজেরাই বলছে, আমরা বলি নাই। সে একই ইকবাল হাসান মাহমুদ টুকু শপথের দিন সাংবাদিকরা তাকে ঘিরে ধরে জিজ্ঞেস করলেন, স্যার আদানি চুক্তি কি বাতিল হবে? মন্ত্রী কি উত্তর দিলেন ইংরেজিত, আই নিড টু ডু হোমওয়ার্ক, উই নিড টু ডু লটস অফ ব্রেনস্টর্মিং। আমাকে হোমওয়ার্ক করা লাগবে, প্রচুর ব্রেনস্টর্মিং করতে হবে, মানে মগজের ঝড় তোলা লাগবে। এই জন্য সুপুরে এদের এত পছন্দ। হ্যাঁ দেখেন, বুঝলাম না। ঝড় উঠছে, বাইরে ঝড় উঠছে। তো ঝড় উঠুক না কেন, আমি তো ঝড় উঠাচ্ছি এখানে, ঝড় উঠুক। দেখেছেন ঝড় তুলতে পারে চুপ্পু, সেই জন্য ওকে এত পছন্দ। টুকু ভাই আপনার হোমওয়ার্ক লাগবে কেন? 14 মাস আগে কি হোমওয়ার্ক করেছিলেন? ক্লোজ টেন্ডার আইনি প্রক্রিয়া ভেঙে করা হয়েছে, এটা আপনি কইছিলেন। পছন্দের লোককে সুবিধা দেওয়া হয়েছে, আপনি কইছিলেন। এই তথ্য আপনার হাতে তখন ছিল। সেই তথ্য এখন 14 মাসে গায়েব হয়ে গেল? নাকি তথ্য বিরোধী দলে থাকার জন্য ছিল, মন্ত্রী হওয়ার পরে আর দরকার নাই? নাকি তখন হুদাই করছিলেন বালসাল মানুষজনকে ভাত তাপ্পা দেওয়ার জন্য, প্রতারণা করার জন্য? এরপরে ব্লুমবার্গ একটা রিপোর্ট প্রকাশ করলো, এখানে লেখা হইলো বিএনপি সরকার আদানি চুক্তি বাতিল করবে না, বিএনপি সরকার আদানি চুক্তি নেগোশিয়েট করবে, দাম নিয়ে দর কষাকষি হবে, চুক্তি থাকবে। বাহ, সব বরাবর হয়ে গেছে ইন্ডিয়ার সাথে, বুঝি চাও? বাতিলের প্রতিশ্রুতি ছিল, হইলো রিনেগোসিয়েশন, দেখাইলো মুরগি, খাওয়াইলো ডাল। এই হইতেছে বিএনপি। তো এই রিনেগোসিয়েশন কি হঠাৎ 16 ফেব্রুয়ারি পরে হয়েছে? হয়নি। এই সিদ্ধান্তের প্রস্তুতি অনেক আগে থেকেই চলতেছিল, এবং সে প্রস্তুতির একটা মুখ ছিল, একটা নাম ছিল শামা ওবায়েদ। 2024 সেপ্টেম্বরে প্রণয় ভার্মার সাথে বিএনপির যে প্রতিনিধি দল বৈঠক করছিল, সেখানে 4 জন ছিল। তার একজন ছিল শামা ওবায়েদ। কে করছিল? ফখরুল, সালাউদ্দিন, নিতাই রায়চৌধুরী এবং শামা ওবায়েদ। এবার বুঝেছেন তো নিতাই রায়চৌধুরী কোন কোটায় সংস্কৃতি মন্ত্রী হয়েছে? ইন্ডিয়া তার ন্যারেটিভ বাংলাদেশে পুশ করে আর্ট কালচার দিয়ে, সেই ফ্রন্টে কেন নিতাই রায়চৌধুরী? বুঝেছেন তো? যাই হোক, শামা ওবায়েদের প্রসঙ্গ আছে। নিতাই রায়চৌধুরী সবসময় ইন্ডিয়ার সাথে মিটিং এ থাকে, আমি পরে আবার দেখাবো। শামা ওবায়েদ কে? বিএনপির সেক্রেটারি জেনারেল ছিল প্রয়াত কে এম ওবায়দুর রহমানের কন্যা। এবং গুরুত্বপূর্ণ তথ্য হইতেছে 2025 সালের নভেম্বর পর্যন্ত এই শামা ওবায়েদ ছিল আমেরিকান নাগরিক, 2টা পাসপোর্ট। বছরের পর বছর এই শামা ওবায়েদ জানুয়ারি 2025 একটা সাক্ষাৎকার দিচ্ছেন। কাকে? এএনআই, এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল, ভারতীয় সংবাদ সংস্থা, বিজেপির মাউথপিস, দিল্লি ভিত্তিক। এএনআই তাকে আদানি নিয়ে প্রশ্ন করলো, কি উত্তর দিলেন? নিজের কথায় পড়ে শোনায়, ইংরেজি যেহেতু কইছে তাহলে ঠিকই কইছে। এটা বাংলা হইতেছে, বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ, শিল্পায়নের জন্য ক্লিন এনার্জি দরকার। আদানি গ্রুপ আগে এসে জ্বালানি প্রকল্পে যে বিনিয়োগে আগ্রহ দেখাইতেছে, এটা একটা পজিটিভ ব্যাপার। হ্যাঁ, বিএনপির নেতা ভারতীয় সংবাদ সংস্থাকে কইতেছে পজিটিভ আদানির বিষয়টা। নির্বাচনের 1 বছর আগে ইশতেহারে লেখা হলো হাসিনা আমলের বিদ্যুৎ জ্বালানি চুক্তির পর্যালোচনা করা হবে। স্ট্যান্ডিং কমিটির সদস্যরা বলছিলেন ক্লোজ টেন্ডার অবৈধ, বাতিল হবে। ফ্রেন্ডস ইয়েস, মাস্টার্স নো। একদিকে দলের আনুষ্ঠানিক অবস্থান, অন্যদিকে দলের আর একজন
নেতা ভারতীয় মিডিয়াকে দিতেছে আদানির জন্য পজিটিভ সার্টিফিকেট। দুইটা অবস্থান একসাথে চলতেছিল, সামনে বাতিলের বক্তৃতা, পিছনে আদানিকে সবুজ সংকেত। এভাবেই চলে দুই দিকে, বিএনপির দুই দিকে। সামনে এক জিনিস, গোয়াতার এক জিনিস বিএনপি। এই শামা আবেদের বাবা কে ছিলেন জানেন? কে এম ওবায়দুর রহমান। ওনারা না চিনলে শামা আবেদের সিলসিলা বোঝা যাবে না। কে এম ওবায়দুর রহমান কে ছিলেন আসেন সেটা দেখি। কে এম ওবায়দুর রহমান প্রথম উল্লেখযোগ্য আওয়ামী লীগ নেতা, ছাত্রলীগ নেতা, যে বিএনপির মহাসচিব হয়েছিলেন। এই ফজা পাগলা প্রথম বিএনপি না, আর এই হাবিবুর রহমান হাবিব প্রথম বিএনপি না ছাত্রলীগ থেকে। 1970-এর নির্বাচনে এমপি হয়েছিল, মুজিবুর আমলে প্রতিমন্ত্রী ছিল তার বাপ, বাকশালের নেতা, খন্দকার মোস্তাকের মন্ত্রী, আবার বিএনপির ভাঙ্গা আলাদা বিএনপি করেছিল 1988 সালে। এটা হয়তো অনেকে জানে না, কিন্তু মাথায় রাখেন এই শামা ওবায়দের পরিবারে আওয়ামী সিলসিলার উত্তরাধিকার আছে। এবার আসি সীমান্ত হত্যার প্রশ্নে। শপথের মতো 12 দিন পরে প্রণয় ভার্মা সচিবালয়ে আসলে, মানে শিলং সালাউদ্দিনের দপ্তরে সালাউদ্দিন সাহেবের সাথে দেখা করতে। বৈঠক হলো ঘন্টাখানিক। বৈঠকের পর সালাউদ্দিন সাহেব বললেন, আমরা সীমান্তে কোনো হত্যাকাণ্ড দেখতে চাই না। ভারতীয় পক্ষ এই বিষয়ে আন্তরিক বলে জানিয়েছেন। আরে মরে যাই, কত আন্তরিক। বেশ কিছু অমীমাংসিত বিষয় আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। আমরা প্রতিবেশী ভারতের সাথে পারস্পরিক সম্মান ও মর্যাদার ভিত্তিতে সম্পর্ক চাই। 16 মাস আগে এই লোকই কইছিল ব্লাড স্পোর্ট, মানে ওই যে স্থায়ী কমিটির মেম্বাররা যে বিবৃতি দিছে, রক্তের হোলি খেলা বলছিল এই লোক। দিল্লির নৃশংসতার অভিযোগ করছিল এই লোক, এই শিলং সালাউদ্দিন। কিভাবে সে কথা ঘুরায়, জাতিসংঘে যাওয়ার দাবি করছিল। এখন একই ব্যক্তি বলতেছে ভারতীয় পক্ষ আন্তরিক, আলোচনায় সমাধান হবে। হাসিনাও তো একই কথা কইতো, পারস্পরিক সম্মান আর মর্যাদা, জাতিসংঘের নাম নাই, ব্লাড স্পোর্টসের উল্লেখ নাই, রক্তের হোলি খেলার উল্লেখ নাই, দিল্লির নৃশংসতার কথা নাই। 16 মাসের মধ্যে ভারত কি হঠাৎ ভালো হয়ে গেছে? হ্যাঁ, হঠাৎ বদলে গেছে? বিএসএফ কি হঠাৎ ফুল নিয়ে সীমান্তে দাঁড়াইছে? পাখি শিকারের বদলে কি তারা শান্তির পায়রা উড়ানো শুরু করছে? কিছুই বদলায়নি, বদলাইছে শুধু পদ। বিরোধী দলে থাকার সময় যে ভাষা ছিল, ক্ষমতায় আসার সাথে সাথে সে ভাষাটা উধাও হয়ে গেছে। কেন হয়েছে সেটা তো আমরা দেখতেছি। কারণ হইতেছে ঘুটু, ইন্ডিয়ার সাথে ঘুটু। এইবার আসেন, খলিলুর রহমান নায়ের গেছিল না কয়েকদিন আগে ইন্ডিয়ায়। সেখানে কি হয়েছিল? 18 এপ্রিল 2026 দিল্লি গেল, নায়ের গেল, বিএনপির মন্ত্রীরা 3 দিনের সফরে। এইটা পররাষ্ট্রমন্ত্রী হিসেবে খলিলুর রহমানের প্রথম ভারত সফর, বাংলাদেশ সরকারের সরকারি সফর। সফরকালে একটা চিঠি হস্তান্তর করলেন। চিঠিতে তারেক রহমান নিজে স্বাক্ষর করছে। চিঠিতে তিনি নিজেকে কি হিসেবে লিখছেন? দুই পরিচয় একসাথে, চেয়ারম্যান অব বিএনপি, প্রাইম মিনিস্টার অব বাংলাদেশ। দলের চেয়ারম্যান, রাষ্ট্রের প্রধানমন্ত্রী, তাই তো? এই চিঠিতে প্রাপককে ভারতের ক্ষমতাসীন দল বিএনপির সভাপতি নীতিন নবী, একটা দলের সভাপতি, ভারত সরকারের কেউ না। বিষয়, তারেক রহমান বিজেপির সভাপতিকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানাইতেছেন। এই চিঠিটা কে পৌঁছে দিল? হুমায়ুন কবির আর খলিলুর রহমান, মানে সরকারের লোক। চিঠি কার হাতে পৌঁছাইলো? বিজেপির পররাষ্ট্র বিভাগের প্রধান বিজয় সোঠাওয়ালের হাতে। পরে নীতিন নবীনকে হস্তান্তর করবেন ওই চিঠিটা। এবং সোঠাওয়ালের পাশে ছিল শিশির বাজরিয়া। আমরা শিশির বাজরিয়া কে এটা আমরা দেখবো, এটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার। 15 বছর ধরে বিএনপি এবং আওয়ামী লীগের দুই দলের সাথে সম্পর্ক রাখছিল। এই বিষয়টা একটু ভালো করে বোঝা দরকার। কূটনীতিতে একটা স্ট্যান্ডার্ড কাঠামো আছে বিশ্বজুড়ে, সব দেশ মানে। প্রধানমন্ত্রী কথা বলবেন প্রধানমন্ত্রীর সাথে, রাষ্ট্রপতি কথা বলবেন রাষ্ট্রপতির সাথে, পররাষ্ট্রমন্ত্রী কথা বলবেন পররাষ্ট্রমন্ত্রীর সাথে। সমপদের সাথে সমপদ বরাবর হইতে হবে। স্ট্যাটাস, রাষ্ট্রের সাথে রাষ্ট্র, এটাকে বলে স্টেট টু স্টেট ডিপ্লোমেসি। 1961 সালে ভিয়েনা কনভেনশনের পর থেকে সব এই কাঠামো সব দেশ মানে, এটা মানাটাই রীতি। দল আর দলের সম্পর্ক আছে। বিএনপির সাথে বিজেপির সম্পর্ক থাকতে পারে, বিএনপির সাথে নেতা নেওয়ার দলের সম্পর্ক থাকতে পারে, আছেও মনে হয়, সেটা আলাদা কথা। দলীয় সভাপতি অন্য দেশের দলীয় সভাপতিকে লিখবেন দলের পক্ষ থেকে, এটাও স্বাভাবিক। বিএনপির চেয়ারম্যান বিজেপির সভাপতিকে লিখতে পারে, তারেক রহমান অ্যাজ বিএনপির চেয়ারম্যান বিজেপির সভাপতিকে লিখতেই পারে, কোনো সমস্যা নাই। কিন্তু এই দুই চ্যানেল আলাদা করে থাকতে হবে, মিশাতে হয় না। কারণ দল ব্যক্তিগত প্রতিষ্ঠান, রাষ্ট্র জনগণের প্রতিষ্ঠান, দুইটার উদ্দেশ্য আলাদা। এখন তারেকের চিঠিতে কি হয়েছে দেখেন, এক চিঠিতে তিনি দুই পরিচয় একসাথে স্বাক্ষর করছেন, দলের চেয়ারম্যান এবং রাষ্ট্র প্রধানমন্ত্রী মিশ্রণ। এই চিঠির প্রাপক একজন দলীয় সভাপতি, সরকারি কেউ না। অর্থাৎ এক পক্ষ দল, এতটা এক পক্ষ দল এবং রাষ্ট্র, অন্য পক্ষ শুধু দল, এটাকে বলে অ্যাসিমেট্রি। চিঠি বহন করতেছে কে? একজন সরকারি উপদেষ্টা, সরকারি সফরে, সরকারি বিমানে, রাষ্ট্রের সময়, রাষ্ট্রের সম্পদ, রাষ্ট্রের মর্যাদা সবকিছু দলীয় সম্পর্কের সেবায়। এই ধরনের আচরণ বহুদলীয় গণতন্ত্রে কোথাও হয় না, কোথাও না। লেবার পার্টির নেতা ইউকের প্রধানমন্ত্রী হইলে তিনি ভারতের বিজেপি সভাপতিকে প্রধানমন্ত্রী হিসেবে চিঠি লেখেন না। লিখলে ব্রিটিশ সংসদের তুলকালাম হবে।
কানাডিয়ান প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো যখন দলীয় তহবিল সংগ্রহের অনুষ্ঠানে বিদেশি কূটনীতিকদের আমন্ত্রণ করছিলেন 2015 সালে, তখন কানাডিয়ান এনডিপি সরাসরি বলছিল তিনি কানাডিয়ান ডিপ্লোমেসিকে দলীয় স্বার্থের জন্য বিপন্ন করছেন। এটা তুলনা করেন, শেখ হাসিনা 2014 সালে মোদীকে অভিনন্দন জানাইছিলেন, বিজেপির সভাপতি রাজনাথ সিংকে বাংলাদেশ সরকারে আমন্ত্রণ জানাইছিলেন। কিন্তু হাসিনা সেই চিঠিতে নিজেকে কি হিসেবে লিখছিলেন? বলছিলেন অন বিহাফ অব বাংলাদেশ আওয়ামী লীগ অ্যান্ড মাই ওন বিহাফ, মানে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে সে করছিল। শুধু দলীয় পরিচয় না, প্রধানমন্ত্রী পরিচয় আলাদা রাখা হয়েছিল। তারেক সেই দূরত্ব রাখেনি, দুই পরিচয়কে একসাথে মিশাইছেন। হাসিনার চেয়ে এক ধাপ আগায় গেছেন ভারতের প্রেমের প্রশ্নে। এবার বলেন আমাদের বিরোধী দল এটা সংসদে প্রশ্ন তোলেনি কেন? তোলেনি। এবার আসি ফেলানি প্রশ্নে। বিবিসির সাথে সাক্ষাৎকারে তো অনেক বোমবাস্টিং কথা বলছিল, 2 মাসে বেশি সময় কাটে গেছে না। এই পুরো সময়কালে তারেক রহমান কতবার জনসমক্ষে ফেলানি শব্দটা উচ্চারণ করছে? একবারও না। এমনকি সীমান্ত হত্যা হইলেও সে কিছু বলে নাই, ফেলানির নাম মুখে আনেনি। যে ফেলানির নাম তার নির্বাচনী প্রচারণার কেন্দ্রে ছিল, তার ইমেজ বিল্ডিং এর কেন্দ্রে ছিল, সে ক্ষমতা এসে আর উচ্চারণ করলো না। সীমান্ত হত্যা নিয়ে কোনো জনসমক্ষে বিবৃতি দিচ্ছেন না। বিএনপি নিজের পরিসংখ্যানে যে 24 জন বাংলাদেশি নিহত হয়েছে বলছিল, সেই 24টা পরিবারের জন্য প্রধানমন্ত্রী কোনো শোক বিবৃতি দিচ্ছে, তাদের সাথে দেখা করছে, কথা বলছে, তাদের কোনো খোঁজ খবর নিছে? নেয়নি। বিএসএফ এর হাতে পুশিন হওয়া 3399 জনের জন্য কোনো প্রতিবাদ নাই। তাদের জন্য কি করছে? নাই, কিচ্ছু নাই, সব চুপ। সেই মানুষ, একই মানুষ যে বলছিল আর একটা ফেলানি ঝুলতে দেখতে চাই না, তার কণ্ঠস্বর এখন কোথায়? কি এখন মুখটা বন্ধ কেন? বলেন তো কি বলছিলেন? আপনার মুখটা এখন বন্ধ কেন? বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে? মুখটা বন্ধ কেন এখন? দেশ কোথায়? গোপালী? আর একটা প্রতিশ্রুতি ছিল তিস্তা জাতিসংঘে যাবে, এটাও তারেক রহমান নিজে বলছিল ফেব্রুয়ারি 2025-এ। শুধু তাই না, তিস্তা কথা বলছে খলিলুর রহমান। গঙ্গার পানি বন্টন চুক্তি 1996 সালে করছিল, 30 বছরের চুক্তি। এই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ডিসেম্বর 2026-এ। 8 মাস পরে, এই ডিসেম্বরে গঙ্গা চুক্তির নবায়ন নিয়ে কোনো কথা বলছে? না, বলেনি। তিস্তা মাস্টার প্ল্যান নাকি করবে, ইন্ডিয়া বাগড়া দিছে, তিস্তা মাস্টার প্ল্যানের কথা বলছে? না, বলেনি। জাতিসংঘের কথা তুলছে? না, বলে। প্যানের ন্যায্য হিসার কথা বলছে? না, তোলেনি। যা যা তোলা সম্ভব ছিল কিছুই তোলা হইল না। আপনার হাতে 5টা তাস আছে, আপনি একটাও টেবিলে রাখলেন না। এর মানে 2টার একটা, হয় আপনি খেলতে জানেন না, না হয় আপনি খেলতে চাইতেছেন না। প্রথমটা অজ্ঞতা, দ্বিতীয়টা আজ্ঞাবহতা। ডিপ্লোম্যাটের বিশ্লেষণে একটা কথা বলছে যে এই যে গঙ্গার পানি চুক্তি, এইটা এজেন্ডার মধ্যেই ছিল না, আলোচনাতেই আনা হয়নি। তবে একটা জিনিস খুব দ্রুত হয়েছে। কোনটা? অসাধারণ দ্রুতভাবে হয়েছে। কি সেটা? ভিসা ভিসা ভিসা, ভারতীয় পর্যটন ভিসা। হাসিনা পতনের পর বাংলাদেশের জন্য ভিসা বন্ধ হয়ে গেছিল না? 25 সালের নির্বাচনের ঠিক আগে পুরোপুরি বন্ধ হয়ে গেছিল, নিরাপত্তার কারণ দেখায়। শপথের মাত্র 7 দিন পর 24শে ফেব্রুয়ারি বাংলাদেশ সরকার ভিসা প্রক্রিয়া পুনরায় চালু করলো বাংলাদেশ থেকে। 7 দিন হিসাব মিলান, আদানি চুক্তি বাতিল, হোমওয়ার্ক দরকার, সীমান্ত হত্যা তদন্ত দরকার, আলোচনায় সমাধান, তিস্তায় জাতিসংঘ অনুপস্থিত, গঙ্গা চুক্তির নবায়নের চাপ, এগুলো অনুপস্থিত, ফেলানির নাম উচ্চারণ শূন্য, ভিসা 7 দিন। তাহলে বিএনপির কাছে কোনটা অগ্রাধিকার? জনগণের সাথে প্রতিশ্রুতি, তার স্লোগান, তার ন্যারেটিভ, নাকি দিল্লির কাছে দায়বদ্ধতা? ভিসা দিছে আবার রোগী নিবে, শপিং এ যাবে আমাদের লোকজন, কলকাতা আবার মুখরিত হবে, বাংলাদেশের টাকা এই তো হিসাব। 60 দিন মানে 2 মাস, এই 2 মাসের মধ্যে এত সব ঘটনা ঘটে গেছে। প্রত্যেকটা প্রতিশ্রুতি ভেঙে পড়ছে, প্রত্যেকটা স্লোগান উল্টে গেছে, প্রত্যেকটা বাক্য মিথ্যা হয়ে গেছে। এটা স্বাভাবিক না। সরকার বদলাইতে সময় লাগে, পলিসি রিভার্সালে সময় লাগে, একটা ক্যাবিনেট সিদ্ধান্ত লাগে অনেক সময়, আন্তর্জাতিক চুক্তি রিনেগোশিয়েট করতে লাগে মাসের পর মাস, বছরের পর বছর। নীতিগত পরিবর্তন এত দ্রুত হয় না। এই 60 দিনের মধ্যে এই কাজগুলো হইলো কি করে? আর এটার একটাই উত্তর আছে, এটা নীতিগত পরিবর্তন না, এইটা প্রস্তুতির প্রকাশ, দীর্ঘ প্রস্তুতির প্রকাশ। এই প্রস্তুতিটা আগে থেকেই ছিল, শপথের পর শুধু প্রকাশ হয়েছে। কিভাবে? ইন্ডিয়ার একটা কৌশল আছে, সেই কৌশল দশকের পর দশক ধরে কাজ করছে। এই কৌশল বুঝতে হলে আপনাদের একজন মানুষের নাম জানতে হবে। নাম কি? শিশির বাজোরিয়া। কে শিশির বাজোরিয়া? কলকাতার ব্যবসায়ী, ইস্পাত ব্যবসার সাথে জড়িত। এই পর্যন্ত সাধারণ তথ্য, কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য হইতেছে শিশির বাজোরিয়া শুধু ব্যবসায়ী না, তিনি বিজেপির সদস্য, তাও সাধারণ সদস্য না, ওভারসিজ ফ্রেন্ডস অফ বিজেপি এই সংগঠনের কোর কমিটির সদস্য। ওভারসিজ ফ্রেন্ডস অফ বিজেপি এটা কি? এটা বিজেপির সেই শাখা যা বিদেশে বিজেপির প্রভাব বিস্তার করে, বিদেশি সরকারগুলোর সাথে সম্পর্ক রক্ষা করে। এদের কাজ হইল বিজেপির হয়ে ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি রক্ষা করা। এই শিশির বাজোরিয়া তিনি এমন একজন মানুষ যে বাংলাদেশের প্রধান 2 দলের